আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। স্বয়ং প্রধান উপদেষ্টা এই সময়কাল নির্ধারণ করেছেন। তিনি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে নির্দেশনা দিয়েছেন। নির্বাচন কমিশনও প্রকাশ্য ঘোষণায় ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের চূড়ান্ত সময়কাল নির্ধারণ করে জাতিকে জানিয়ে দিয়েছেন। শুধু তাই না, প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী আরেকটি স্টেটমেন্টে এও জানিয়েছেন যে নির্বাচন আগের নিয়মেই হবে। তিনি আরো স্পষ্ট করে এটাও বলেছেন যে পিআর পদ্ধতি নয়, বর্তমান পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তো নির্বাচন নিয়ে দীর্ঘ সময়ের একটি সংশয় আমাদের মধ্যে তো ছিল, নানা কারণে ছিল। একেবারে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর সমন্বয়কদের নানা রকমের পরামর্শ, অভিযোগ, সেই সঙ্গে বিভিন্ন ধরনের বক্তব্যের মধ্য দিয়েও নির্বাচনের সময়কাল নিয়ে সবার মধ্যে এক ধরনের দ্বিধা সংশয় ছিল। তো মাননীয় প্রধান উপদেষ্টা একটি সময়ের পর বারবার করেই নির্বাচনের বিষয়টি তিনি নির্দিষ্ট করছিলেন। সেই জুন থেকে তিনি সর্বোচ্চ জুনের কথা বলেছিলেন, কিন্তু অনিশ্চয়তার কথা তিনি কখনোই বলেননি। তারপরে এখন তো পুরোপুরি নিশ্চিতই করেছেন। তারপরেও মানুষের মধ্যে কিন্তু দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ এগুলো কিন্তু ছিল। এমনকি এই চূড়ান্ত অর্থাৎ স্বয়ং নির্বাচন কমিশনের স্বীকারোক্তি বা নির্দেশনা বা ঘোষণার পরও সেই সংশয় মানুষের মধ্যে কাটেনি। তার কারণ সবাই জানেন যে সমন্বয়ক অর্থাৎ বিপ্লবের নেতৃত্ব দানকারী ছাত্র নেতারা, সেই সঙ্গে জামাতে ইসলাম, সেই সঙ্গে আরো কয়েকটি ইসলামী দল, ইসলামী ঐক্যজোট সহ এবং কিছু অন্যান্য রাজনৈতিক দলও নির্বাচনের বিষয়ে বেশ কিছু শর্ত আরোপ করছিলেন। তার মধ্যে সংস্কার, তারপরে আওয়ামী লীগের বিচার, বিভিন্ন বিষয় নিয়ে তারা এই সমস্ত কার্যক্রম শেষ হবার পরেই নির্বাচনের কথা বলেছিলেন। তো যে পক্ষগুলো এই কথাগুলো বলেছিলেন, সেই পক্ষগুলো যথেষ্ট রাজনীতিতে প্রভাবশালী, সরকারের উপরেও তাদের প্রচন্ড প্রভাব আছে। তো সব মিলিয়ে যেহেতু তারা এখন নির্বাচন চাচ্ছিলেন না, তো সেই বিবেচনায় মানুষ নির্বাচনের কথা প্রধান উপদেষ্টা বললেও মানুষের মধ্যে সংশয়, দ্বিধা কাটছিল না। তো যাই হোক, এখন এই শেষে এসে মাননীয় প্রধান উপদেষ্টার একেবারে দ্ব্যর্থহীন ঘোষণা, পরবর্তীতে স্বয়ং প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য দিয়ে নিশ্চিত করার পরে সময়কাল, তারপরে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব আসলে থাকবার কথা ছিল না। কিন্তু দ্বিধাদ্বন্দ্ব এখনো রয়েই গেল। আজকে জামায়াতে ইসলাম, যাদেরকে নাকি বলা হয় এই সরকারের উপরে, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে সবচাইতে প্রভাবদায়ী একটি সংগঠন, সেটা নিয়ে সত্য মিথ্যা থাকতে পারে, কিন্তু প্রচলিতভাবে সবাই এটাই বলেন যে এনসিপি এবং জামাতে ইসলাম এই দুটো দলের এই সরকারের উপরে সবচাইতে বেশি প্রভাব আছে। তো সেই অবস্থায় এই জামায়াতে ইসলামী আজকে যখন একটি আনুষ্ঠানিক সভার মধ্যে দিয়ে এবং তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা অর্থাৎ জামাত ইসলামের সভাপতি
ডক্টর শফিকুর রহমান অসুস্থ থাকা অবস্থায় যিনি এখন দলটিকে মোটামুটিভাবে বা তাদের দলীয় সিদ্ধান্তেই হয়তোবা যিনি নেতৃত্ব দিচ্ছেন সেই নেতা জনাব তাহের আজকে একটি বক্তব্যে পরিষ্কারভাবে বলেছেন যে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চান। তারা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, যদিও উচ্চকক্ষ নিম্নকক্ষ এই আইনটি এখনো মানে প্রস্তাবনা আকারে পাশ হয়নি, প্রস্তাবের বা এমনকি সর্বসম্মতভাবে প্রস্তাবিতও হয়নি, অর্থাৎ সর্বসম্মতভাবে উচ্চকক্ষে পিআর পদ্ধতির প্রসঙ্গটি মোটামুটিভাবে মানে সর্বজনগ্রাহ্য হয়েছিল, কিন্তু সেটিও মানে পাশ হয়নি বা কোনোভাবে সেটিকে প্রতিষ্ঠিত করবার প্রচেষ্টাও হয়নি। এমনকি যে বললাম যে প্রধান নির্বাচন কমিশনার নিজেই বলেছেন যে আগের পদ্ধতিতে নির্বাচন হবে, পিআর পদ্ধতিতে নয়। তো তারপরেও তিনি আজকে এই ঘোষণার পরেও আজকে তিনি ঘোষণা করেছেন যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উভয় সংসদের উভয় কক্ষেই পিআর পদ্ধতি চালু করতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে, এবং যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলে তারা পিআর পদ্ধতির জন্য আন্দোলন করবেন। তো জামাতে ইসলামী যে দলটিকে এখন এই সরকারের উপরে সবচাইতে প্রভাবশালী বা প্রভাবদায়ী সংগঠন মনে করা হয়, সেই দলটি যদি এই নতুন একটি পদ্ধতি মানে যেটি সিদ্ধান্ত হবার পরেও বা এটি প্রতিষ্ঠিত হবে না বা এই পদ্ধতির নির্বাচন হবে না সেটি ঘোষণা হবার পরেও তারা যখন রীতিমতো আন্দোলনের হুমকি দিয়ে এই পদ্ধতিটি বাস্তবায়ন করবার দাবি জানান, তখন কিন্তু সেই নির্বাচন নিয়ে সংশয় বা সন্দেহ যেটি ছিল সেটি কিন্তু নতুন করে আবার জনমনে দানা বাঁধা তা খুবই স্বাভাবিক এবং জনমনে দানা বেঁধে গেছে। তো একটি রাজনৈতিক দল তাদের বক্তব্য, তাদের দাবি দেওয়া, সেটা তো সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে তারা জানাতেই পারে, সেটা ঠিক আছে। কিন্তু যেহেতু সবাই মিলেই একটি নির্বাচন চাচ্ছিলেন, আবার এই যে ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচনটি জামাত ইসলামও মানে এই সময়টি কথা বলেছিলেন, তো তিনি সেটাও স্বীকার করেছেন তাহের সাহেব, কিন্তু তিনি এই মুহূর্তে নির্বাচন কমিশনের ঘোষণার পরও তিনি নতুন করে আবার এই প্রসঙ্গটি সামনে এনেছেন এবং তিনি আন্দোলনের হুমকি দিয়ে বলেছেন যে নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে উভয় কক্ষে হতে হবে। তো আপনারা তো উচ্চকক্ষ নিম্নকক্ষ সবাই জানেনই। নিম্নকক্ষটা হচ্ছে একবার সরাসরি জনপ্রতিনিধি, যেটা আমরা এই যে সংসদ বলি, এমপি বলি, এটি। আর উচ্চকক্ষ তো এই মানে আরেকটি কক্ষ যেখানে নিম্নকক্ষের প্রস্তাবনাগুলাকে যাচাই বাছাই করা হয়, তাদেরকে যুক্তি পরামর্শ দেওয়া হয়, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও বিশ্বের কোনো কোনো জায়গায় উচ্চকক্ষই অধিক বেশি শক্তিশালী। তো সেটা যে ফর্মেই হোক, হলে ভিন্ন কথা হতো, কিন্তু যেহেতু নির্বাচন কমিশনের হাতে যে সময়টি আছে সেই সময়টিতে তারা এই কাজটি করতে পারবেন না, বা অথবা সংসদ নেই, অথবা মানে এই আইনটি পাশ করবার জন্য উপযুক্ত ফোরাম নেই, বা যে কোনো কারণেই হোক তিনি এটি বাদ দিয়েই নির্বাচনের সময়কাল ঘোষণা করেছেন এবং এটি মোটামুটি সব পক্ষ মেনে নিয়ে নির্বাচনের ট্রেনে উঠতে শুরু করেছিলেন। এই অবস্থায় তার আজকের বক্তব্যটি নির্বাচনকে আবারও যে সংশয় এবং সন্দেহের মধ্যে ফেলল, এ কথা কিন্তু বলা যায়। তো সারা দেশবাসী যখন একটি নির্বাচনের জন্য উন্মুখ, একটি নির্বাচিত সরকারের জন্য উন্মুখ, সেইখানে নতুন করে আবার এই বিতর্কটি সামনে আনাটা কতটা সমীচীন হলো। আর যেখানে পুরো নির্বাচনটা নিয়েই এক ধরনের সংশয় সন্দেহ মানুষের মধ্যে ছিল এবং অনেক কষ্টে এই সংশয়টা সন্দেহটা কাটিয়ে ওঠা গেছে, একটি নির্বাচনী পরিবেশ তৈরি করা গেছে, সেই অবস্থায় এই বক্তব্যটি কতটা মানে কি বলে সরকারের জন্য মানে ইয়ে হলো, কি বলে ঠিক আরামদায়ক হলো, অন্যান্য রাজনৈতিক দল যারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য কতটা মানে কি বলে এই যে মানে ভালো হলো, বা এটাকে ঠিক কি বলা যায়
মানে তাদের জন্য এটা মানে খুব ইয়ে হলো কিনা, মানে সুবিধাজনক বা নির্বাচনের আনন্দটাকে মানে সামনে নিয়ে আসবার জন্য যে স্বতঃস্ফূর্ততা নির্বাচনের প্রধান যে নিয়ামক, সেই স্বতঃস্ফূর্ততা অর্থাৎ ভোটারদেরকে সংগঠিত করে ভোটারদেরকে ভোটমুখী করা, বুথমুখী করার যে প্রধান চ্যালেঞ্জটা নির্বাচন কমিশনের কাছে, সরকারের কাছে থাকে, সেই জায়গাটাতে এটা কতটা আঘাত করলো সেটা মনে হয় সরকারের এবং নির্বাচন কমিশনের ভাববার বিষয় আছে। মাঠের বক্তব্য সবসময় মাঠের বক্তব্যই থাকে না। এটাকে যদি মাঠের বক্তব্য বলা হয় সেটা হয়তো বলা যাবে, কিন্তু সেটা কিন্তু মানুষের মনে মানে সেভাবে তৈরি রেখাপাত করবে না, বরং নির্বাচন নিয়ে সংশয়ের কথাটাই তাদের মধ্যে রেখাপাত করবে। কারণ জামায়াত ইসলাম এবং তাদের সহযোগী কিছু দল অনেক আগে থেকেই এত দ্রুত নির্বাচনের পক্ষে ছিলেন না। যদিও এটা দ্রুত সময় না, একটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল সাধারণত 3 মাসই থাকে। তবে যেহেতু আমরা ধরে নিয়েছি যে এই সরকারটি শুধুমাত্র অন্তর্বর্তী বা একটি সরকার না, এটি একটি বিশেষ সময়ের জন্য বিশেষ জরুরি সরকার, সেই হিসাবে তাদের কিছু বেশি সময় হয়তো দরকার ছিল। সবচেয়ে বড় কথা যে সংস্কারের মানে কথা আমরা শুনছিলাম বা দেশবাসী যে সংস্কারের প্রত্যাশা করছিলেন, সেই জায়গা থেকে এই সরকারের কিছু অতিরিক্ত সময় দরকার ছিল, সেটা ঠিকই আছে। যদিও সংস্কার কি হলো না হলো, আদৌ কোনো কিছু হলো কিনা সেটা নিয়ে নানান রকম তর্ক বিতর্ক তো আছে, সেদিকে যাচ্ছি না। কিন্তু এই যে অনেক কষ্টে নির্বাচনের ট্রেনে জনগণকে এবং মানে নির্বাচন কমিশনের প্রধান স্টেক হোল্ডার যেসব মানে রাজনৈতিক দল তাদেরকে উঠানো গেল, সে অবস্থায় আবার একটা নতুন সন্দেহ সংশয় তৈরি করাটা মানে সরকার কিভাবে নেবে, নির্বাচন কমিশন কিভাবে নেবে, সেটা নিয়ে এক ধরনের বিতর্ক কিন্তু তৈরি হলো, এক ধরনের আশঙ্কা কিন্তু তৈরি হলো। তো আমি আমাদের দল গণরাজনৈতিক জোট গর্জ, আমাদের ছোট দল, তারপরেও আমরা এই অনুরোধটা জামাত ইসলামীর সকল নেতৃবৃন্দের কাছে জানাতে চাইব যে একটি নির্বাচনমুখী পরিবেশ যখন তৈরি হয়েছে, একটি জনগণের আকাঙ্ক্ষার নির্বাচন যখন হতে যাচ্ছে বলে আমরা মনে করছি, সেই সময়ে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে কোনো রকম সংশয় সন্দেহ নতুন করে তৈরি না হোক, কোনো রকম সন্দেহ দানা না বাঁধুক, সেই ধরনের বক্তব্যই তারা দিবেন। বিশেষত জনগণ যেন একটি কি বলে স্বতঃস্ফূর্ত নির্বাচনের দিকে এগিয়ে আসতে পারে, যেভাবে সবাইকে নিয়ে একটি সুন্দর নির্বাচন করা যেতে পারে, যে নির্বাচনটা কোনো রকমের প্রশ্নবিদ্ধ হবে না, যে নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিরা জনকল্যাণে কাজ করবেন এবং একটি ভিন্ন পরিস্থিতি যেটা তৈরি হয়েছে একটি গণ আন্দোলনের পরে, মানুষের যে প্রত্যাশার জায়গাগুলো তৈরি হয়েছে, সেই জায়গাগুলোতে যেন ভালো প্রতিনিধি তৈরি করে ভালো সংসদ বানিয়ে জনগণের প্রত্যাশার কাছাকাছি যাওয়া যায়, এমন পরামর্শই যেন জামাত ইসলাম সহ প্রতিটি দল এমন পরামর্শই যেন দেন শুধুমাত্র, যেখানে শুধুমাত্র মানে জনগণের স্বতঃস্ফূর্ততা বাড়বে, যে পরামর্শের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন ত্বরান্বিত হবে, যে পরামর্শের মধ্য দিয়ে ভালো প্রার্থীরা নির্বাচনে প্রার্থী হবার জন্য চেষ্টা করবেন, এবং যে ঘোষণার মধ্য দিয়ে খারাপ প্রার্থীরা, অযোগ্য প্রার্থীরা, দুর্বৃত্ত এবং পেশি শক্তিশালী প্রার্থীরা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবেন, এই ধরনের ভালো পরামর্শই যেন সকল রাজনৈতিক দলগুলো সামনে নিয়ে আসেন, বক্তব্যে উপস্থাপন করেন, যাতে করে নির্বাচনের সংশয় থেকে দূরে এসে নির্বাচনের উদ্দীপনাটাই সবার সামনে চলে আসতে পারে। তো বক্তব্য এটুকুই ছিল। সকলকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে কোনো পরামর্শ থাকলে আমাকে দিয়ে সহযোগিতা করবেন, সেই অনুরোধ। আল্লাহ হাফেজ।